আওয়ামী লীগ সরকারের আমলে যাদেরকে চাকরিচ্যুত কিংবা ওএসডি করা হয়েছিল, ওই পর্যায় থেকে প্রায় 350 পুলিশ সদস্যকে আবার চাকরিতে পুনর্বহাল করা হয়েছে। প্রথমবারের মতো যে মাদ্রাসা শিক্ষক কর্তৃক ধর্ষণের যেই সংবাদটা আমরা জানতে পারি, সেই আইডিটা আসলে মাত্র কিছুক্ষণ আগেই এটা ফেসবুক থেকে উধাও হয়ে গিয়েছে কোনো এক রহস্যজনক কারণে। স্বাস্থ্যমন্ত্রী বিভিন্ন কর্মকর্তারা বলে আসছেন, বিশেষত স্বাস্থ্যমন্ত্রী বলে আসছেন যে এটা এক সপ্তাহের মাঝখানে নিয়ন্ত্রণে হবে, 3-4 দিনের মাঝখানে নিয়ন্ত্রণ হবে, কিছুদিনের মাঝখানে নিয়ন্ত্রণ হবে। এটা আসলে কিন্তু বলে মানুষজনের কিন্তু আসলে একটা ট্রাস্টের জায়গা, কিন্তু আমরা কিন্তু বাস্তবে সেটা প্রতিফলন দেখছি না। দর্শক, টাইমস টুডেস হেডলাইন্সে আপনাদের স্বাগত। সঙ্গে আছি আমি আরিফুল ইসলাম মিঠু। ব্যস্ততার কারণে যারা প্রতিদিন পত্রিকা পড়তে পারেন না, তাদের জন্যই এই বিশেষ অনুষ্ঠান। এই অনুষ্ঠানে মূলত আমরা টাইমসে প্রকাশিত গুরুত্বপূর্ণ সংবাদগুলো নিয়ে প্রতিবেদকদের সঙ্গে আলোচনা করি। অন্তর্বর্তীকালীন সরকারের সময় থেকে এখন পর্যন্ত প্রায় শতাধিক পুলিশ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়েছে। এগুলো নিয়ে বিস্তারিত রিপোর্ট করেছেন আমাদের সিনিয়র রিপোর্টার কামরুজ্জামান খান। কামরুজ্জামান, আসলে এই যে বাধ্যতামূলক অবসরে পাঠানোর যে প্র্যাকটিস, এটা শুরু হয়েছে অন্তর্বর্তীকালীন সরকার থেকে, আমরা দেখেছি। মানে আসলে এইটা কি আসলে বোঝা যাচ্ছে পুলিশ বাহিনীতে কি ইম্প্যাক্ট ফেলতে পারে? ধন্যবাদ আপনাকে। আপনি জানেন যে বাংলাদেশ পুলিশের একটি গৌরবময় ঐতিহ্য এবং ইতিহাস রয়েছে। মহান মুক্তিযুদ্ধে এই বাংলাদেশ পুলিশ বাহিনী রাজারবাগে প্রথম পাকিস্তান হানাদার বাহিনীর বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলেছিল। ঐতিহ্যবাহী এই বাহিনীটির এখন সদস্য সংখ্যা প্রায় 2.5 লাখ। এই অবস্থায় বাংলাদেশ পুলিশকে বিভিন্ন সময় রাজনৈতিকভাবে ব্যবহারের অভিযোগ উঠেছে বিভিন্ন রাজনৈতিক সরকারের সময়। তারাই ধারাবাহিকতায় সরকার যখন বদল হয়, বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাদেরকে ওএসডি করা হয়, বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়। বিগত আওয়ামী লীগ সরকারের আমলেও এইটা হয়েছে। এরপরে যখন অন্তর্বর্তী সরকার আসলো, তখনও আবার যারা বেশ কিছু কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়েছে। অন্তর্বর্তী সরকার থেকে গত কয়েকদিন পর্যন্ত, এই সপ্তাহ পর্যন্ত প্রায় 106 জন কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়েছে। এর মধ্যে অতিরিক্ত আইজিপি, ডিআইজি, এডিশনাল ডিআইজি, এসপি থেকে শুরু করে ইন্সপেক্টর পর্যন্ত পদমর্যাদা পর্যন্ত কর্মকর্তা রয়েছে। এছাড়া আরও অনেক কর্মকর্তা ওএসডি আছে। ঠিক তেমনিভাবে বিগত আওয়ামী লীগ সরকারের আমলে যাদেরকে চাকরিচ্যুত কিংবা ওএসডি করা হয়েছিল, ওই পর্যায় থেকে প্রায় 350 পুলিশ সদস্যকে আবার চাকরিতে পুনর্বহাল করা হয়েছে। মানে যারা আওয়ামী লীগের সময়, আওয়ামী লীগ ক্ষমতায় আসার পরে তাদেরকে চাকরিচ্যুত করা হয়েছিল। জি, এইটা ওই যে বলা হচ্ছে যে তারা আওয়ামী লীগ যাদের সময়, যাদের আওয়ামী লীগের পিরিয়ডে যাদেরকে চাকরিচ্যুত করা হয়েছিল, তাদের এন্টি আওয়ামী লীগ অ্যাক্টিভিটিস, বাট ছাত্র জীবনে ব্যাকগ্রাউন্ড ছাত্র দল, এরকমই করা হয়েছিল। ঠিক তারই ধারাবাহিকতায় আবার এই বর্তমান সরকার কিংবা তার আগে যে সদ্য অন্তর্বর্তীকালীন সরকার, তারা যাচাই বাছাই করেছেন যে এইসব পুলিশ কর্মকর্তা বা সদস্যরা ক্ষমতার ব্যবহার করেছে এবং দলীয়ভাবে কাজ করেছে, পেশাদারিভাবে কাজ করেনি। এই অবস্থাতে যে যে এক সরকার আসলে পরে কিছু লোককে ওএসডি করা হয়, বাধ্যতামূলক অবসরে করা হয়, আবার পছন্দের পোস্টিং দেওয়া, সারপ্রাইজ পোস্টিং যেটাকে বলি, যে এইসব নিয়ে যারা জনপ্রশাসন বিশেষজ্ঞ, পুলিশের যারা সাবেক আইজিপি আছে, তাদের একাধিক কর্মকর্তার সাথে আমার কথা হয়েছে। তাদের দাবি হচ্ছে যে, বক্তব্য হচ্ছে যে এটা কোনোভাবেই কোনো সরকারের সময় ভালো প্র্যাকটিস না, এটা ভালো লক্ষণ না। এভাবে চলতে থাকলে পুলিশ একটি পেশাদার বাহিনী হিসেবে, জনবান্ধব পুলিশ হিসেবে কখনোই দাঁড়াতে পারবে না। কারণ যখন একটি সরকার আসবে, তখন ওই সরকারের মনোভাবাপন্ন যারা পুলিশ সদস্য রয়েছে, তারা একরকম চিন্তা করবে, আবার যারা তাদের সমর্থক না, মনে মনে তারা চিন্তা করবে কখন আবার বাধ্যতামূলক অবসরে বাড়ি পাঠানো হয় কিংবা শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়। সেই হিসাবে টোটাল পুলিশের যে কাজটা, জনঅস্থার জায়গায় আইন শৃঙ্খলা পরিস্থিতি, সেখানে একটা বড় প্রভাব পড়বে। এতে তারা নিজেদের ভিতরে চিন্তা থেকে কারণেই আইন শৃঙ্খলা রক্ষার যে মূল কাজটা তাদের, জনগণের যেটা প্রত্যাশা, সেখানে তারা মনোযোগ দিতে পারবে না। একটা ছোট্ট প্রশ্ন, সেটা হচ্ছে যে আমার জানা মতে যে সরকারি কোনো কর্মকর্তাকে আমি যদি বাধ্যতামূলক ছুটিতে পাঠাই বা তাকে বাধ্যতামূলক অবসরে পাঠাই, যদি বাধ্যতামূলক অবসরে পাঠাই, তো সেই ক্ষেত্রে তাকে স্পেসিফিক তার বিরুদ্ধে অ্যালিগেশন থাকতে হবে, অভিযোগ থাকতে হবে। তো মানে আমরা জনপ্রশাসনেরও আমরা দেখেছি কিছু, আবার পুলিশেরও দেখছি যে বাধ্যতামূলক অবসরে পাঠানো হচ্ছে। তো এদের বিরুদ্ধে কি কোনো স্পেসিফিক অ্যালিগেশন পাওয়া গেছে বা কোনো তদন্ত হয়েছে বা এরকম কিছু?
হ্যাঁ, আপনি বলেছেন যে এখন যেটা হয়েছে যে পুলিশের চাকরির বয়স 25 বছর হলে যাদের বিরুদ্ধে সরকার বিভিন্নভাবে অভিযোগ পেয়েছে কিংবা গোয়েন্দা রিপোর্ট হয়েছে তাদেরকে অবসরে পাঠাচ্ছে। এক্ষেত্রে কাউকে সুনির্দিষ্টভাবে বলা হচ্ছে না যে তোমার বিরুদ্ধে এই অভিযোগ এই প্রেক্ষাপটে বিবেচনা করা হলো। এই অবস্থায় স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদকে আমরা প্রশ্ন করেছিলাম যে এগুলি কি রাজনৈতিক বিবেচনায় ব্যবস্থা নেওয়া হচ্ছে নাকি কোনো ইয়েতে তাদের যে চাকরির যে নিয়ম আছে নিয়মের ব্যত্যয় ঘটেছে সে কারণে হচ্ছে। তিনি এই ব্যাপারে খোলাসা করে বলেছেন এটা আমাদের বাহিনীর অভ্যন্তরীণ ব্যাপার মন্ত্রণালয়ের একটা তদন্ত কমিটি রয়েছে, তারা কাজ করে। আমরা বললাম যে এই যে সিনিয়র এত কর্মকর্তাকে অবসরে পাঠানোর মধ্য দিয়ে কি পদ খালি করার একটা চেষ্টা কিংবা কৌশল নেওয়া হয়েছে, তিনি বলেছেন না। স্বরাষ্ট্র মন্ত্রণালয় চাইলে জনপ্রশাসন এবং অর্থ মন্ত্রণালয়ের সহযোগিতা এবং সুপারিশ ক্রমে তারা পদ সৃজন করতে পারে। এগুলি আসলে কাউকেই স্পেসিফিকভাবে বলা হচ্ছে না যে রাজনৈতিক বিবেচনায় কিংবা এই কারণে বিজয় করা হচ্ছে, মানে এখানে একটা অস্বচ্ছতা আছে। তবে আইনজ্ঞরা বলেছেন যারা জনপ্রশাসন বিশেষজ্ঞরা তারা চাইলে যারা আদালতে যেতে পারে যে এই আদেশটাকে চ্যালেঞ্জ করে তারা তো আইন রাষ্ট্র নিতে পারে, সেই সুযোগ আছে। আদালতে যাওয়ার স্কোপ আছে, কারণ হচ্ছে যে সরকার যখন তাদেরকে চাকরিচ্যুত করছে তখন কিন্তু তাদেরকে এই কর্মকর্তাদের পক্ষ সমর্থনের যে সুযোগ সেটা কোনো দিচ্ছে না, সেই সুযোগটা তারা আইনগতভাবে নিতে পারে। এইটা আপনি দেখবেন যে আবার ব্যাপকভাবে পদোন্নতি এবং পোস্টিংয়ের ক্ষেত্রেও আবার এখন উঠছে যে এইটাও রাজনীতি বিবেচনা হচ্ছে, এই অভিযোগ উঠছে। তো যারা পুলিশের সাবেক কর্মকর্তা, যারা অপরাধ নিয়ে কাজ করে, যারা আইন নিয়ে কাজ করে, জনপ্রশাসন নিয়ে কাজ করে, তাদের ক্ষেত্রে কখনোই এটা ভালো লক্ষণ না। এই জন্য তো একটা স্বাধীন পুলিশ কমিশন গঠনের দাবি যুগ যুগ ধরে চলে আসছে। এটা গত সরকারে ছিল, কিন্তু এটা বাস্তব রূপ এখনো পায়নি। এটা যদি পুলিশ স্বাধীনভাবে কাজ করতে পারে, একটা পুলিশ স্বাধীন কমিশন হয়, তাহলে পরে পুলিশ হয়তো বা স্বাধীনভাবে কাজ করতে পারে, তাহলে আর রাজনৈতিকভাবে ব্যবহারের সুযোগটা কমে যাবে বা থাকবে না। এই অবস্থায় পুলিশ মূল পেশাদার বাহিনী হিসেবে ঘুরে দাঁড়ানোর সুযোগ পাবে। কারণ যেমন একটা জিনিস আমি জানতে চাই, এরকম যদি চলতে থাকে তাহলে এই বাহিনীর ভবিষ্যৎ কি? এটা আপনি ঠিকই উদ্বেগজনক যে ওই যে আমি যেটা বললাম যে যখন একটা সরকার পরিবর্তন হয় পুলিশের একটি অংশ থাকে যে চিন্তায় যে আমার চাকরি থাকবে কি থাকবে না, আবার যখন আরেকটি সরকার সৃষ্টি আরেকটা পক্ষ থাকে যে এটা করে তো বাহিনীর, আমি বলছিলাম আগে যে কাজের হ্যাম্পার হচ্ছে, পাবলিকের জনপ্রত্যাশা পূরণ হচ্ছে না, কাজে মনোযোগ দিতে পারছে না, সবাই নিজেদের আসলে একটা রাজনৈতিক রঙের মধ্যে থাকছে। সেই ক্ষেত্রে যে আসলে পেশাদার বাহিনী হিসেবে করাটা অনেকটা অনিশ্চিত দেখা দিচ্ছে। সবারই 5ই আগস্টের পরে অনেকের প্রত্যাশা ছিল একটা পেশাদার বাহিনী, সেটারও কিন্তু এখনো কোনো সেরকম লক্ষণ দেখা যাচ্ছে না। আমাদের আরেকটি গুরুত্বপূর্ণ সংবাদ হচ্ছে নেত্রকোনায় যে শিশু ধর্ষণের ঘটনায় একজন ডাক্তার যেটি প্রকাশিত করেছেন অনলাইনে, এখন সেই ডাক্তার নিজেই বিভিন্ন ধরনের হুমকি শিকার হচ্ছেন এবং মানসিকভাবে বিপর্যস্ত। এ নিয়ে কথা বলবেন আমাদের প্রতিবেদক ইব্রাহিম মজিদ। বিষয়টা আসলে এখন কোন পর্যায়ে আছে? বিষয়টা আসলে যেটা হয়েছে যে ডক্টর সাইমা আক্তার উনি 1 মে ফেসবুকে উনি একটা পোস্ট করেন যে যেখান থেকে যে আল্ট্রাসাউন্ডের ছবিটা দেখে আমরা দেখতে পাই যে মাদ্রাসা শিক্ষকের কর্তৃক একজন 11 বছর বয়সী শিশু গ্রেফতার। তো উনি যে এই পোস্টটা করার সাথে সাথে প্রায় সারা বাংলাদেশে খবরটি ছড়িয়ে যায়, বিভিন্ন সংবাদ মাধ্যম ইনক্লুডিং টাইমস অফ বাংলাদেশ আমরা এটা নিয়ে প্রতিবেদন করেছি। কিন্তু এখন যে বিষয়টা হচ্ছে যে ডক্টর সাইমা আক্তারকে বিভিন্ন উগ্রবাদী ফেসবুক অ্যাকাউন্ট আছে সেখান থেকে হত্যার হুমকি, রেপ থ্রেট এগুলো আসলে দেওয়া হচ্ছে। এইসব ফেসবুক মানে যেই আইডিগুলো আছে সেখান থেকে মানে কন্টিনিউয়াসলি তাকে এই ধরনের মবের শিকার, তাকে মানে কি বলবো সাইবার বুলিং যেটা সাইবার বুলিং এর শিকার হতে হচ্ছে। এরকম 2টা আইডি আমরা দেখেছি, একটা হচ্ছে যে সাজিদ মাদানি, আরেকটা হচ্ছে যে আপনার শহীদি হুঙ্কার। 2টা আইডি কিন্তু বিভিন্ন রকম উগ্রবাদী পোস্ট তারা কন্টিনিউয়াসলি তারা করে যাচ্ছে। তো মদন থানার যিনি ওসি আছেন সেখানে তো অলরেডি একটা জিডি করা হয়েছে যে মাদ্রাসা শিক্ষার্থীর ধর্ষণ নিয়ে যেই জিডিটা করা হয়েছে, কিন্তু আরেকটা জিডি তিনি করতে বলছেন। টাইমস অফ বাংলাদেশ যখন ওসি সাহেবের সাথে কথা বলেন তিনি আরেকটা জিডি করতে বলছেন যে সাইবার বুলিং নিয়ে। টাইমস যখন ডক্টর সাইমার কাছে রিচ করেন, তাকে ফোন করেন, তা আসলে তার হাজবেন্ড যিনি আছেন হাজবেন্ড ধরে বলেন যে সাইমা আসলে এখন সে মানসিক অবস্থায় নেই, কারণ কন্টিনিউয়াস সাইবার বুলিং, রেপ থ্রেট এবং মবের যে থ্রেট আছে সেটা তাকে
বিধ্বস্ত ও করে ফেলেছে। এবং ডক্টর সাইমা কিন্তু একটা ফেসবুক লাইভ করেছেন। ফেসবুক লাইভে উনি হচ্ছে এক্সপ্লেইন করেছেন যে তাকে কিভাবে হয়রানির শিকার করা হচ্ছে এই ভার্চুয়াল জগতে। তিনি প্রধানমন্ত্রীর সাহায্যও চেয়েছেন আসলে এই ঘটনাকে কেন্দ্র করে। তো এই আর কি আহ, বর্তমান পরিস্থিতি। আর আপনাকে একটা কথা জানিয়ে রাখা ভালো যে যেই আইডিটা থেকে প্রথমবারের মতো যে মাদ্রাসা শিক্ষক কর্তৃক ধর্ষণের যেই সংবাদটা আমরা জানতে পারি, সেই আইডিটা আসলে মাত্র কিছুক্ষণ আগেই এটা ফেসবুক থেকে উধাও হয়ে গিয়েছে কোনো এক রহস্যজনক কারণে। প্রতিদিনই হামে শিশুদের মৃত্যুর সংখ্যা বাড়ছে, প্রায় 300 ছাড়িয়ে গেছে শিশু মৃত্যুর সংখ্যা। এ নিয়ে প্রতিবেদন করেছেন আমাদের রিপোর্টার আলামিন সাদমান। সাদমান, মানে আমরা মন্ত্রী বা সরকারি কর্মকর্তারা যেভাবে বলছেন এর সঙ্গে বাস্তবের মিল পাচ্ছি না, এটা কি আসলে হচ্ছে? আসলে ব্যাপারটা হচ্ছে গত মাস মানে এপ্রিল মাসের মাঝখান থেকেই আসলে স্বাস্থ্যমন্ত্রী বিভিন্ন কর্মকর্তারা বলে আসছেন, বিশেষত স্বাস্থ্যমন্ত্রী বলে আসছেন যে এটা এক সপ্তাহের মাঝখানে নিয়ন্ত্রণে হবে, 3-4 দিনের মাঝখানে নিয়ন্ত্রণ হবে, কিছুদিনের মাঝখানে নিয়ন্ত্রণ হবে। এটা আসলে কিন্তু বলে মানুষজনের কিন্তু আসলে একটা ট্রাস্টের জায়গা। কিন্তু আমরা কিন্তু বাস্তবে সেটার প্রতিফলন দেখছি না আজকে অবধি। মানে এই পর্যন্ত প্রতিদিন অন্তত 1000টা হামের নতুন রোগী, এটা ডিজিএইচএস এর ডেটা অনুযায়ী বলছি, সরকারি ডেটা অনুযায়ী 1000টা অন্তত 1000টা নতুন রোগী আসছে। কিন্তু মানে যদি এটা আসলে নিয়ন্ত্রণে আসা সম্ভব হয় তাহলে কিন্তু এই জিনিসটা হতো না। আজকে পর্যন্ত 317 জন ডেথ, কালকে হাইয়েস্ট রেকর্ড 17 জন একদিনে হামে মৃত্যু ঘটেছে। তো এক্ষেত্রে ব্যাপারটা যদি আরেকটু আরেকটু বড় করি যে পাবলিক ট্রাস্ট কিন্তু আসলে যারা গভর্নমেন্ট অফিসিয়ালস তাদের উপরই। তারা যদি বারবার বলতে থাকেন যে এটা কিছুদিনের মাঝখানে কমে আসবে কমে আসবে কমে আসবে, কিন্তু তা যদি না আসে তখন কিন্তু এক ধরনের প্যানিক দেখা যায় আবার মানুষের সরকারের মধ্যে। প্রতি মানুষের তো আস্থা কমে। সরকারের প্রতি আস্থা কমে যাওয়ার একটা ব্যাপার আছে। তো আমরা আসলে এই ক্ষেত্রে সরকারের কথায় এবং মাঠের বাস্তবতা এবং আমরা বিশেষজ্ঞদের সাথেও কথা বলেছি। বিশেষজ্ঞরা তখন যখন আমরা এই মানে মিলছে না সরকারের হ্যাঁ, সঙ্গে। এই রিলেটেড প্রথম রিপোর্ট করেছিলাম আচ্ছা, যখন তখনও মিলেনি, এখনো মিলছে না আসলে। মানে একই কথা বলে যাচ্ছে মানে স্বাস্থ্যমন্ত্রী বিশেষ করে। আচ্ছা, মানে ইমার্জেন্সি ঘোষণা করা মানে এটা একটা বড় ধরনের প্রাদুর্ভাব বা আউটব্রেক, এরকম একটা মানে সরকারের পক্ষ থেকে ঘোষণা দেওয়ার একটা তাগিদ ছিল বিশেষজ্ঞদের। সেটার কি অবস্থা বা কি আসলে তারা চেয়েছে? আসলে বিশেষজ্ঞরা বা ডাক্তাররা এটা তার আগেও সংবাদ সম্মেলন করে বলেছেন যে এটা একটা জনস্বাস্থ্য হেলথ পাবলিক হেলথ ইমার্জেন্সি হিসাবে ঘোষণা করা হোক, তাহলে যে ইন্টার গভর্নমেন্ট কোঅর্ডিনেশন সহ বিভিন্ন ধরনের প্রবলেমগুলো আসলে ট্যাকেল করা খুব ইজি হবে, মানুষের মাঝখানে এক ধরনের আরও সচেতনতার সৃষ্টি হবে। তখন তারা বলেছিলেন, কিন্তু স্বাস্থ্যমন্ত্রী তখনও 20 এপ্রিল বলেছেন যে আসলে এই ধরনের কোনো কিছু প্রয়োজন নেই। কিন্তু আমরা আসলে বর্তমানের বাস্তবতাটা কিন্তু আসলে ভিন্ন দেখতে পাচ্ছি। মৃত্যুর মিছিল থেমে নেই, মানুষজন নতুন করে আক্রান্ত হচ্ছে, মানুষজনের মাঝখানে সচেতনতার অভাব, মানুষজন আসলে জানছে না আসলে তার বাচ্চা হামে আক্রান্ত হলে আসলে কতটুকু আইসোলেশন করতে হবে, কোথায় নিয়ে যেতে হবে, এক হাসপাতাল থেকে আরেক হাসপাতালে যে দুর্ভোগ তা আমরা প্রতিদিনই দেখি। মায়েদের কান্না হাসপাতালে, তা আসলে একটা প্রতিনিয়ত ঘটনা হয়ে দাঁড়িয়েছে। কিন্তু যদি একটা পাবলিক হেলথ ইমার্জেন্সি ঘোষণা করা হতো তাহলে কিন্তু আসলে এই ইন্টার ডিপার্টমেন্ট যে কোঅর্ডিনেশন সেটা কিন্তু আরো ভালো হতো। সেটা ভালো হলে কিন্তু আসলে ঘুরে ফিরে সরকারেরই লাভ হতো, মানুষের লাভ হতো, ক্রিটিক্যাল যে পেশেন্ট সেটা মৃত্যুর কমতো। সংখ্যা কমতো। আচ্ছা, মানে প্রধানমন্ত্রী একটা রিপোর্টের কথা বলেছিলেন, সেই রিপোর্টটা প্রধানমন্ত্রী এটা আসলে চিফ হুইপ মার্চের 29 তারিখে আসলে ব্রিফ করেছিলেন সাংবাদিকদের যে প্রধানমন্ত্রী নির্দেশ দিয়েছেন যে যে, এই হামের পরিস্থিতির জন্য দায়ী কারা তার একটা তদন্ত করতে, এবং তার পরে তদন্ত কমিটিও গঠন হয়েছিল স্বাস্থ্য মন্ত্রণালয়ে, আমি যতদূর জানি। এরপর আসলে আজকে পর্যন্ত 37 দিন হয়ে যায়, এর কোনো তদন্ত প্রতিবেদন দাখিলের বা এর কোনো অগ্রগতি সম্পর্কে কোনো রিপোর্ট শুধু আমরা কেন কোনো মিডিয়াতে আমরা এই পর্যন্ত দেখতে পারিনি। গত 27 এপ্রিল আদালত থেকে আসলে একটা নির্দেশনা দেওয়া হয় যে আদালতে একটা রিট জারি করা হয় যে কেন আসলে রুল জারি করা হয়, কেন
2 সপ্তাহের মাঝখানে যেন 2 সপ্তাহের মাঝখানে যে তদন্ত প্রতিবেদন দাখিল করা হয় এবং এর পেছনে দায়ীদের ব্যাপারে কেন কোনো ব্যবস্থা নেওয়া হবে না তা জানতে চাওয়া হয় সেখানে। এবং এরপর আজকে প্রধানমন্ত্রীর উপদেষ্টা জাহিদুর রহমান আসলে ব্রিফ করেন এবং তিনি জানান যে তিনিও ব্যক্তিগতভাবে প্রধানমন্ত্রী নজরে আনবেন ব্যাপারটা, এবং হামের জন্য অন্তর্বর্তীকালীন সরকারের দায় হোক, যারই দায় হোক, সেই দায়ের জন্য একটা প্রপার তদন্ত যেন হয় তা তিনি প্রধানমন্ত্রীর নজরে আনবেন। আসলে 37 দিন তো হয়ে গেল, এ পর্যন্ত তো আসলে কোনো রেজাল্ট বা কোনো প্রতিবেদন দাখিলের ব্যাপার বা কোনো ব্যবস্থা আসলে নেওয়া এখনো সম্ভবপর কেন হয়ে ওঠেনি সেটাও কিন্তু একটি প্রশ্ন। ধন্যবাদ সাদমান।